হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো চলো আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ফার্স্ট যে চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে ডিসকাস করবো বা সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের যে প্রথম চ্যাপ্টার বা প্রথম ধাপ কেমিস্ট্রি ক্লাস 11 এ পড়ার, সেটা হলো রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা বা ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তো চলো আজকে এই চ্যাপ্টারের প্রথম কয়েকটা টপিক আজকে আমি তোমাদের সঙ্গে বুঝিয়ে চেষ্টা করব, তোমাদের মাথায় ব্যাপারটা যাতে ঢুকে যায়। তো প্রথম দিন ভালো করে পেন খাতা নিয়ে বসে পড়ো এবং লেখালেখি শুরু করে দাও। তো আমি দেবজ্যোতি, তোমরা দেখছো দ্য কনফিউজড কেমিস্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো, তো আমরা আজকে চ্যাপ্টার 1 এর যে ফার্স্ট টপিকটা তোমাদের সঙ্গে ডিসকাস করব বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেটা হলো রাসায়নিক সংযোগ সূত্র। স্যার এটা কি? এখানে আমরা দেখব মেইনলি অ্যাটমগুলো বা মলিকিউলগুলো অর্থাৎ পরমাণু বা অণুগুলো কিভাবে তাদের নিজেদের মধ্যে বন্ডিং করতে চাইছে। একটা অ্যাটম অন্য একটা অ্যাটমের সঙ্গে বা একটা মলিকিউল অন্য একটা মলিকিউলের সঙ্গে বা একটা এলিমেন্ট বা একটা মৌল অন্য একটা মৌলের সঙ্গে কিভাবে বন্ড করছে বা কি রকম অনুপাতে তারা একজনের সঙ্গে আরেকজন বন্ড করতে পারছে। একটা কম্পাউন্ড বা একটা যৌগ যখন তৈরি হয়, সাপোজ আমি ওয়াটারের কথা বলছি, H2O, সেখানে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলিয়ে একটা অণু জল তৈরি করে। তাহলে এইখানে যে বন্ধনটা হচ্ছে, কি অনুপাতে তারা নিজেদের মধ্যে বন্ধিত হয় বা বন্ডেড থাকে, সেইগুলোকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা এক একটা করে সূত্র নিয়ে এসেছেন, যেখানে কিনা মলিকিউলগুলো তাদের মধ্যে কিভাবে অ্যাটাচ হচ্ছে বা মৌলগুলো কিভাবে তাদের মধ্যে বন্ড হয়ে থাকছে একজন একজনের সঙ্গে, সেই সমস্ত ব্যাপারগুলোকে 4 থেকে 5টা সূত্রের মধ্যে কিন্তু গাঁথা হয়েছে। তো চলো আমাদের চ্যাপ্টার 1 এর প্রথমেই যেগুলো শিখতে হবে সেটা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্র বা ইংলিশে বললে ল অফ কেমিক্যাল কম্বিনেশনস। তাহলে কথার মধ্যে দেখতে পাচ্ছ রাসায়নিক সংযোগ, অর্থাৎ মলিকিউলগুলো বা অণুগুলো কিভাবে নিজেদের মধ্যে রাসায়নিকভাবে যুক্ত হয়ে আছে তার কিছু ল বা সূত্র আমরা এখানে দেখব। কতগুলো সূত্র দেখব না, 5টা সূত্র দেখব। কি কি? প্রথমেই ভরের নিত্যতা সূত্র, অত্যন্ত সহজ কিন্তু কোনো জায়গায় জটিল জায়গায় চলে আসে। ভরের নিত্যতা সূত্র। সেকেন্ড, স্থির অনুপাত বা স্থিরানুপাত সূত্র, এটাও ইম্পর্টেন্ট। থার্ড, গুণানুপাত সূত্র, গুণ অনুপাত। ফোর্থ, মিথানুপাত বা মিথনুপাত, নামের মধ্যে অদ্ভুত একটা ব্যাপার লাগছে শুনে, কিন্তু ব্যাপারটা কি খুব ইজি। মিথনুপাত সূত্র এবং সবার লাস্টে আমরা কিন্তু ক্লাস 10এও পড়েছি গে লুসাকের সূত্র, এখানেও সেম ভাবে পড়বো গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। তাহলে এই 5টা ল বা সূত্রকে নিয়ে কিন্তু আমাদের ক্লাস 11 এর ফার্স্ট টপিকটা আমরা আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো প্রথম টপিক নিয়ে তোমাদের সবার সঙ্গে আলোচনা শুরু করে যাক। হ্যাঁ, খাতা পেন কিন্তু অবশ্যই নিয়ে বসে পড়ো, নালে কিন্তু শুধু দেখলে কিন্তু হবে না, পড়তে হবে, লিখতে হবে, ঠিক আছে? তো চলো ফার্স্ট ল, দ্যাট ইজ ভরের নিত্যতা সূত্র। ওকে, তো চলো আমরা চলে এসেছি তাহলে আবার আমাদের বোর্ডে। তো ফার্স্ট আমি কি বলেছিলাম, ফার্স্ট লটা কিন্তু তোমাদের সবার সঙ্গে ডিসকাস করব, শেয়ার করব। তো চলো ফার্স্ট লটা চলে এসেছে। কি বলছে আবার বলেছিলাম, ভরের নিত্যতা সূত্র। তো দেখো আমরা দেখছি এখানে বলছে কোন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হয় মাত্র, কিন্তু বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা অপরিবর্তিত থাকে। স্যার বুঝলাম না, অনেক কঠিন কঠিন ভাষা তো, তাই বুঝতে একটু প্রবলেম হতে পারে। আমি কি করব, তোমাদের সহজভাবে বোঝানোর জন্যই ভিডিওগুলো করছি, যাতে তোমাদের বইয়ের লাইনগুলো অসুবিধা না হয় বুঝতে। তো চলো দেখে নি কি বলতে চাইছে ব্যাপারটা। বলছে ভর কিন্তু অবিনশ্বর। অবিনশ্বর মানে যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আমি কোনো জায়গাকার কোনো জিনিসের ভরকে ডাইরেক্টলি কমিয়ে দিতে পারি না, বা কোনো জায়গায় ভর নতুন করে নিয়ে আসতে পারি না। ভর কোনো জিনিসের যা ছিল তাই থাকবে, না কমবে না বাড়বে। বোঝা গেছে? তাহলে এবার কি বলছে দেখো, বলছে পদার্থকে শুধু একটা পদার্থ থেকে অন্য পদার্থে সে শুধু রূপান্তরিত হতে পারে, কিন্তু এখানে কিন্তু নতুন পদার্থের মধ্যে ভরের পরিমাণ বেড়ে যাওয়া, এটা কিন্তু ইটস নেক্সট টু ইম্পসিবল, বা এটা কিন্তু সম্ভব নয়। তো একটা এক্সাম্পল দিচ্ছি, কি বলতে চাইছে, বলছে ধরো আমার কাছে এ নামে একটা পদার্থ আছে,
তো এ নামে পদার্থ আর একটা বি নামে পদার্থ আছে। এবার তারা দুজনের মধ্যে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, সি আর ডি উৎপন্ন করছে। ওকে, তো বলছে এ আর বি যদি বিক্রিয়া করে, অর্থাৎ বিক্রিয়ার আগে এর যা ভর ছিল, ধরে নি এর ভর ছিল এম, ওকে, বি এর ভর ছিল এন, সব গ্রাম, ঠিক আছে। এবার বিক্রিয়া হওয়ার পর সি তার ভর হয়েছে পি গ্রাম, ডি তার ভর হয়েছে কিউ গ্রাম। তো এই ল অনুযায়ী বলা হচ্ছে যে এ আর বি এর যে মোট ভর সেটা পি আর কিউবের মোট ভরের সঙ্গে সমান। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমার কাছে সোডিয়াম সালফেট আছে Na2SO4, তার সঙ্গে যখন বেরিয়াম ক্লোরাইডের রিয়াকশন করানো হচ্ছে আমরা 2NaCl এবং BaSO4 পাচ্ছি। তো এখানে Na2SO4 এবং BaCl2 যে মোট ভর, ধরে নিই আমরা এটার ভর m, এটার ভর n, এবং 2NaCl আর BaSO4 তার যে ভর p আর q। লটা কি বলছে না, বলছে m প্লাস n এর যা টোটাল ভর হবে সেটা p আর q তার যে টোটাল ভর তার সঙ্গে সমান। বোঝা গেছে? মানে এই দিকে যদি 10 হয় 2 প্লাস 8 করে, এদিকেও কিন্তু 10 হবে, 5 প্লাস 5 করে হতে পারে, 4 প্লাস 6 হিসেবে হতে পারে, 1 প্লাস 9 হিসেবে হতে পারে, বা যে কোনো ভাবেই হোক না কেন এই দিকের 10 এর সঙ্গে এই দিকের 10 মিলবেই। বোঝা গেছে কি বললাম? তাহলে কার দেওয়া, আচ্ছা বলে নি এই লটা দেওয়া হচ্ছে কি, কোন বিজ্ঞানী দিয়েছেন? সায়েন্টিস্ট ল্যাভয়েসিয়ের, খুব বিখ্যাত বিজ্ঞানী। তা তিনি কিন্তু এই লটা অর্থাৎ এই সূত্রটা আমাদের সামনে নিয়ে এসেছিলেন বহু বছর আগে। তাহলে ভরের নিত্যতা সূত্র অনুসারে আমরা বলতে পারছি বিক্রিয়ার আগে যেটুকু ভর ছিল সেটা বিক্রিয়া হওয়ার পরে যা উৎপন্ন হয়েছে ওই দুটো ভরের সঙ্গে সমান। বোঝা গেছে কি বললাম? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আর একটা জিনিস তোমাদের এখানে লিখেছি, দেখো এটা কিন্তু তোমাদের মনে আসতেও পারে যে স্যার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে কোনো বিক্রিয়ার ফলে কিছুটা পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে বা কোথাও কোথাও দেখি তাপ শোষিত হচ্ছে। অর্থাৎ আমরা যদি এমন কোনো বিক্রিয়া দেখি যেখানে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ তাদের মধ্যে বিক্রিয়া করে যে বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন করছে তার সঙ্গে কি হচ্ছে, তার থেকে হিট বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ হিট অর্থাৎ তাপ কিন্তু সিস্টেম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ধরো কি করে বুঝবে, ধরো তুমি টেস্ট টিউবের রিঅ্যাকশনটা করছো, ধরো টেস্ট টিউবের রিঅ্যাকশনটা করার ফলে গায়ে হাত দিয়ে ছ্যাঁকা লাগছে, তার মানে কি রিলিজ হয়ে গেছে হিট। অথবা কোথাও কোথাও দেখবে যখন রিঅ্যাকশনটা হলো তখন গায়ে হাত দিয়ে দেখবে, কার গায়ে হাত দেবে, টেস্ট টিউবের গায়ে হাত দিয়ে দেখবে ঠান্ডা লাগছে, তার মানে কি হিটটা অ্যাবজর্ব হয়ে গেছে। তাই এমন কোন কোন বিক্রিয়া আছে যাদেরকে আমরা বলি তাপমোচী বিক্রিয়া বা তাপটা বাইরে রিলিজ করে দেয় যারা, আর কিছু কিছু বিক্রিয়া আছে যাদেরকে আমরা বলি তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ তাপকে ভেতরে শুষে নেবে এমন কোন বিক্রিয়া। তো স্যার এইরকম কোন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি, এই যে একটা কিছু পরিমাণ তাপ তো বেরিয়ে যাচ্ছে, তার মানে তো সমান হচ্ছে না। যদি এখানে ধরে নিই আমরা a প্লাস b এর ভর 5 গ্রাম, এখানে d প্লাস e এর ভর ধরে নিই এখান থেকে 4.9999 গ্রাম। স্যার এতটা কম কি করে বুঝবো? এই যে এতটাই পরিমাণ কম ভরের যদি হ্রাস হয়, ওই তুল্য পরিমাণ ভরের জন্য একটা অ্যামাউন্ট অফ এনার্জি আইদার বাইরে বেরিয়ে যাচ্ছে অথবা ভেতরে শোষিত হচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমাদের এটা বুঝতে পারি না, আমরা নর্মাল যে রিঅ্যাকশন গুলো ডে টু ডে লাইফে যে বিক্রিয়াগুলো আমরা হাতের সামনে করি সেগুলোতে কিন্তু আমাদের কাছে যে মাপনী যে জিনিসপত্রগুলো আছে, ভর মাপক যে যন্ত্রগুলো আছে সেগুলোতে কিন্তু খুব একটা ভালোভাবে বোঝা যায় না যে আগেকার ভর মানে বিক্রিয়কের ভর আর বিক্রিয়াজাত পদার্থের ভরের মধ্যে কোনো ডিফারেন্স হচ্ছে কিনা, কারণ আমাদের কাছে অত শক্তিশালী মাপক কোনো ভর মাপক কোনো যন্ত্র নেই, এমন কোনো তুল্যযন্ত্র নেই যে কিনা এতটা বেশি পরিমাণ সূক্ষ্ম ভরের পরিমাপকে ডিক্রিজ বা ইনক্রিজ করছে বা যেটা কমছে বা বাড়ছে সেটা কিন্তু বোঝাবে। তো তাহলে আমাদের কাছে যেহেতু নেই তাই আমরা কিন্তু নর্মাল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে বুঝতে পারি না যে বিক্রিয়ার ক্ষেত্রে ভরের কিছু হ্রাস হলো নাকি ভর কিছু বৃদ্ধি পেল। কিন্তু যদি আমরা এই সেম জিনিসটা
নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু গেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা ক্লাস 10 অ্যাটমিক নিউক্লিয়াস বা পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারে পড়েছো যে ডেল্টা এম মানে কি ভর বিচ্যুতি, অর্থাৎ আগে যা ভর ছিল এখন যা ভর, দুটো ভরের মাঝখানে একটা ডিফারেন্স বা একটা কিন্তু পার্থক্য চলে আসছে। আর আমরা জানি E ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার, কার দেওয়া সূত্র? আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তির তুল্যতা সূত্র, E ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার। তাহলে যে পরিমাণ ভর কমছে ওই তুল্য পরিমাণ শক্তি কিন্তু বাইরে বিপুল পরিমাণে বেরিয়ে যায়, কোথায়? নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে। এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে নয়, কারণ এখানে কিন্তু এতটাই কম পরিমাণ চেঞ্জ হয় যেটা কিন্তু যাতে যে পরিমাণ এনার্জিটা বেরোচ্ছে সেটা আমাদের কাছে জাস্ট ব্যাপারটা গায়ে লাগে না। কিন্তু যদি আমরা সেটা নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে বলি, বিশাল পরিমাণ এনার্জি কিন্তু খুব কম ভরের পার্থক্যের জন্যই বেরিয়ে যেতে পারে। তাই এই সূত্র অর্থাৎ ভরের সূত্রকে আমরা কিছুটা সংশোধন করে ভর ও শক্তির তুল্যতা সূত্র হিসাবে বলি, যেখানে বলা হয় ভর ও শক্তি দুটোই হচ্ছে অবিনশ্বর, একটা আরেকটার কমপ্লিমেন্টারি বা পরিপূরক। ভর শক্তিতে অথবা শক্তি ভরে রূপান্তরিত হতে পারে মাত্র, কিন্তু কোনোটাই আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। তো এখান থেকে কিন্তু আমরা এই লটাকে ল্যাভাইসিয়েরের ল এর সঙ্গে যুক্ত করে ভর ও শক্তির তুল্যতা সূত্র হিসেবে আমরা উপস্থাপন করি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো একটা অঙ্কের মাধ্যমে তোমাদের সঙ্গে এই চ্যাপ্টারটার এই টপিকটা তোমাদের সঙ্গে শেষ করব। তো দেখো, তাহলে আমরা একটা অঙ্ক তোমাদের সঙ্গে এই টপিকের ওপরে নিয়ে এসেছি। যে টপিকটা তুমি পড়লে এতক্ষণ তার তো একটা অঙ্ক বা একটা নিউমেরিক্যাল দরকার। সেই নিউমেরিক্যালটা তুমি পড়লে বা দেখলে বা লিখলে তবে বুঝতে পারবে হ্যাঁ এই লটার একটা ভ্যালিডিটি আমি পাচ্ছি। তো চলো কি দেখছি না, বলছে 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের কি পরিবর্তন ঘটবে? 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের কি পরিবর্তন ঘটবে? তাহলে এখানে আমরা জানি, আমরা কিন্তু ক্লাস 10 এর থার্ড চ্যাপ্টারটায় পড়েছি যে ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করা মানে কি রিঅ্যাকশন না, Mg প্লাস O থেকে কি পাওয়া যায়? MgO। এবার তাহলে O2 হয়, আমরা জানি অক্সিজেন O2 হয়, তাহলে O তো এখানে দুটো, এখানে একটা অক্সিজেন, তাহলে কি হবে? আমাকে ব্যালেন্স করতে হবে 2Mg প্লাস O2, সেখান থেকে 2MgO। বুঝতে পেরেছো? ব্যালেন্সিং যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে আমাদের, ব্যালেন্সিং প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ব্যালেন্স কিভাবে করতে হয় রিঅ্যাকশন চটপট খুব সহজে আমি কিন্তু আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে আসব। যদি মনে হয় কি করে ব্যালেন্স করতে হয় জানবো, অবশ্যই কমেন্ট বক্সে লেখো স্যার ব্যালেন্সিংটা শেখান, তাহলে কিন্তু পরের ভিডিওতে কিন্তু আমি ব্যালেন্সিংটা তোমাদের সঙ্গে শিখিয়ে দেবো। তো চলো যাই হোক, আমি দেখে নিই কি বলছে। তাহলে আমাদের রিঅ্যাকশন বা বিক্রিয়া অনুযায়ী আমরা কি জানি, ম্যাগনেসিয়াম কত করে হয়? 24 করে হয়। কটা ম্যাগনেসিয়াম আছে? দুটো ম্যাগনেসিয়াম আছে, তাহলে কত হবে এখান থেকে? 2 ইন্টু 24 কত হচ্ছে? 48 গ্রাম ম্যাগনেসিয়াম। অক্সিজেন কত করে হয়? 16 করে হয় অক্সিজেনের মলিকুলার বা আণবিক ভর। কত অক্সিজেন আছে? দুটো আছে, তাহলে 16 ইন্টু 2 32 গ্রাম, তাহলে 16 গুণ 2 32 গ্রাম। MgO আছে, MgO তে 2 ইন্টু কত? ম্যাগনেসিয়াম 24 আর অক্সিজেন কত? 16 বা 16, তাহলে কত হচ্ছে? 24 16 40, 40 দুগুণে 80 গ্রাম। তাহলে আমি দেখতে পাচ্ছি 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে যদি আমরা উত্তপ্ত করি কত গ্রাম পাওয়া যায়? MgO বলো? 80 গ্রাম পাওয়া যায়। তাহলে 80 গ্রাম পাওয়া যায়। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যায় আর 10 গ্রাম থেকে কত পাওয়া যায়? তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত পাবো? 80/48/48 ইন্টু 10। কাটাকুটি করো, সবাই পারি আমরা। কত হচ্ছে? 50/3 অর্থাৎ 16.67 গ্রাম। তাহলে আমরা কি পাচ্ছি? 10 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 16.67 বা 66 যেটা খুশি 16.67 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি।
তাহলে দিয়েছিলাম আমি কত 10 গ্রাম ম্যাগনেসিয়াম, পেলাম আমি কত 16.67 গ্রাম। তাহলে ভরের কতটা বৃদ্ধি বা হ্রাস ঘটলো, কত পেলাম 16.67, অর্থাৎ আমি এখানে লিখছি 16.67 মাইনাস 10 অর্থাৎ 6.67 গ্রাম কিন্তু চেঞ্জ হচ্ছে ভরে। এবার তোমার মনে হতে পারে স্যার আপনি যে বললেন ভরের চেঞ্জ হয় না, 6.67 ভরটা হচ্ছে টোটালে চেঞ্জ হয়েছে, ম্যাগনেসিয়ামের কি কোনো পরিবর্তন হয়েছে? ভালো করে দেখো, ম্যাগনেসিয়াম কিন্তু 48 গ্রাম যখন ছিল ম্যাগনেসিয়াম তখন আমরা 80 গ্রাম পাচ্ছিলাম এমজিও, 10 গ্রাম যখন ম্যাগনেসিয়াম তখন আমরা 16.67 গ্রাম পাচ্ছি। তাহলে রেশিও তো সেমই আছে, অনুপাত তো সেমই আছে। তাই ম্যাগনেসিয়ামের কিন্তু কোনো পরিবর্তন বা ভরের কোনো পরিবর্তন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হলো না। এটাই কিন্তু প্রমাণ করছে যে আমাদের ভরের তুল্যতা সূত্রটা কিন্তু ভ্যালিড। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কোনো প্রবলেম হয়, অবশ্যই আমার নিচের কমেন্ট বক্সে লিখবে যে স্যার আমি এই জায়গাতে এই মিনিটের এই জায়গাটা বুঝতে পারিনি, অবশ্যই আমি কিন্তু তোমাকে আলাদা করে ব্যাপারটা বুঝিয়ে দেবো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে ভিডিওগুলো বানাতে আমার অনেক বেশি ইন্সপিরেশন লাগে। তোমাদের থেকে যখন ভালো ভালো কমেন্ট পাই তাহলে কিন্তু আমারও ভালো লাগে যে হ্যাঁ তাহলে আমি ভিডিওগুলো বানাই, তোমাদেরও তাহলে ব্যাপারটা ভালো লাগছে। তাহলে এর পরের যে লটা অর্থাৎ স্থির অনুপাত সূত্র, সেটা সম্পর্কে কিন্তু আমরা পরের ভিডিওটায় আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।